শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বিজয় গাথা নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে বিজয় দিবস পালিত হয়েছে সারা দেশে, এবং সেই বিদেশ শুভে প্রাককালেই আমরা বিজয় গাথা নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা, বিশেষ করে আমি ব্যক্তিগত জীবনে যাকে মনে করি যে একজন বিশিষ্ট সমাজচিন্তক, বুদ্ধিজীবী, বর্তমানে তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে এসে আজকের বিজয় গাথা নিয়ে কথা বলবার জন্য আমাদেরকে সুযোগ করে দিবার জন্য। স্যার, আসলে সমগ্র দেশটার ভালো মন্দ নিয়েই কিন্তু আজকে আপনার সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। আমরা 90-24-এর যে অবস্থাটা সেটা দেখেছি। দুই সরকারের পতন কিন্তু ঘটেছে। 90 আন্দোলন একবার ঘটেছে, 24-এর আমরা দেখেছি ছাত্র জনতার বিপ্লবে একটা পতন ঘটেছে। আমরা যদিও বিজয় গাথা নিয়ে কথা বলছি, কিন্তু 90-24-এর সাথে একটু আমরা মনে করি যে কোনো রকমভাবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা সেই জায়গাটাই কিন্তু আমরা একটা কথা বলবার চেষ্টা করছি। 90 স্বৈরাচার পতনের পর এই 24-এর যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবটা কিন্তু আমাদের মনে বেশ দাগ কেটেছে, এবং এরপরে আমরা দেখেছি যে পতিত সরকারের যারা আছেন তারা অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছেন, কেউ দেশে হয়তো কারাগারে আছেন। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি এই 53 বছরের আজকে দাঁড়িয়ে এই 24-এর যে গণ অভ্যুত্থান হয়ে গেল এবং আমরা যে মুক্তির আন্দোলন করে মুক্তিযুদ্ধের যে বিজয় লাভ করেছিলাম, আপনার বিশ্লেষণ কি? মুক্তিযুদ্ধ তো এখন থেকে 53 বছর আগে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গোটা পৃথিবীতেই অনেক পরিবর্তন ঘটে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নতুন প্রযুক্তি, বিজ্ঞানের কল্যাণে পৃথিবীর সব দেশের মানুষই কম বেশি পেয়েছে, এবং এই নতুন প্রযুক্তির প্রভাব একদম যারা খুব দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জীবনকেও প্রভাবিত করছে, যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের জীবনকেও প্রভাবিত করেছে। তো এই পরিবর্তন আমাদের দেশে কীরকম? আমাদের দেশেও মৌলিক পরিবর্তন ঘটে গেছে। এখানে যে শ্রমিক ছাত্ররা সবচেয়ে বেশি অংশগ্রহণ করতো আন্দোলনে নতুন কিছু ভালো করার জন্যে, বলা যায় যে সেই আন্দোলনও এখন আর তেমন একটা ছিল না। তো এখানে আওয়ামী লীগ একটানা 15 বছর মানে শাসন চালিয়েছে, দেশ পরিচালনা করেছে। এর 5 বছর আগে, মানে এই 15 বছরের 5 বছর আগে 5 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিলেন। তার আগে বঙ্গবন্ধুর শাসনকাল, সবটা মিলে আওয়ামী লীগই এখন পর্যন্ত বলা যায় তুলনামূলকভাবে দীর্ঘতর সময় এই দেশ শাসন করেছে। শাসনের ভালো ফল আছে কিছু, যেমন পদ্মা সেতু করেছে, ঢাকায় মেট্রো রেল করা হয়েছে, চট্টগ্রামে বাইপাস মানে নদীর নিচে দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এগুলো বড় কতগুলি ডেভেলপমেন্ট ওয়ার্ক। এছাড়াও গ্রামাঞ্চলে এখানে সেখানে এই রাস্তাঘাট মেরামত করা, ব্রিজ তৈরি করা, এই জাতীয় নানান কাজ হয়েছে। আর বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে উৎপাদন অনেক বেড়েছে। বাংলাদেশে এখন থেকে 50 বছর আগে বা 45 বছর আগে যা ছিল, এখন তার অন্তত 3 গুণ হয়েছে কৃষি উৎপাদন। পৃথিবীর অনেক দেশে আরও অনেক বেশি হয়েছে। তো এই সবের ফলে মানুষের খাওয়া কাপড়েরও অভাব আগের মতো নেই। আগে কেবল তোলা থেকে কাপড় তৈরি করতো আর পাট জাতীয় কোনো কিছুতে। এখন যে কেমিক্যাল পদ্ধতিতে মানে সুতা তৈরি করে, তাতে গোটা পৃথিবীতেই আর আগের মতো কাপড়ের অভাব নেই। তো ভাতের এবং কাপড়ের অভাব এটা সমাধান করতে পারা মানব জাতির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। লোক সংখ্যা আগে কম ছিল, কিন্তু উৎপাদন এত বেশি কম ছিল যে সেই কম লোকদেরও জীবিকার সংস্থান সবাই করতে পারতো না। তো সেই তুলনায় এখন অনেক ভালো। কিন্তু যে ভালো সম্ভাবনা একটা জাতির, একটা জনগোষ্ঠীর জীবনে আসে, সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্যে রাজনৈতিক নেতৃত্ব এবং সরকার দরকার হয়। আমরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমদ, প্রেসিডেন্ট এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এবং চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এরশাদ, অবশ্য তারা দুইজনেই মানে গণতন্ত্রের জন্য নির্বাচন দিয়ে পরে তাদের মানে ভূমিকা পরিবর্তন করেছে। তো এরপরে খালেদা জিয়া, শেখ হাসিনা ইত্যাদি। এই গোটা সময়টা ধরেই তো
মানে কোনো শাসকই নিজেদের ক্ষমতা যথেষ্ট পরিমাণে কনসলিডেট করতে পারেননি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার। তাছাড়া এই শেখ হাসিনা যে শেষ 15 বছর একটানা মানে প্রধানমন্ত্রী ছিলেন, এখানে তো নির্বাচনের নামে নির্বাচন হয়নি, নানান কৌশলে ওই ইচ্ছামতো ইলেকশন কমিশন গঠন করে ইলেকশন কমিশন ফলাফল ঘোষণা করেছে। এই সবটার উপরেই প্রধানমন্ত্রীর একান্ত নির্দেশ ছিল, আদেশ ছিল এই করতে হবে। এটা পত্রপত্রিকায়ও কিছু লেখা হয়েছে, নানাভাবে এই কথাটা জনগণের মধ্যে প্রচলিত ছিল। আর শেখ হাসিনার শাসনকালে দেখা যাচ্ছে নানাভাবে এই খুন, গুম, আরও কিছু কিছু বিষয় এগুলো ঘটেছে এবং মানুষের উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে নানান কায়দায়। এই ব্যাপারগুলো তখন তো মিডিয়া প্রকাশ করতে পারেনি অথবা জানেনি, কিন্তু যত সময় যাচ্ছে ততই এগুলো বের হচ্ছে। এই সবটা মিলে আমরা যদি দেখি যে সরকার কি করেছে, তখন আমাদের অবশ্যই বলতে হয় যে সরকার অথবা কোনো রাজনৈতিক দল অথবা কোনো রাজনৈতিক নেতা এই সময়ে বাংলাদেশের জনজীবনের যে সম্ভাবনা সেগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পেরেছেন, এটা বলার উপায় নেই। স্যার, আপনি আজকে একটা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছেন, আমি পড়েছি। আমি শুধু একটা বিষয় যেটি আমি বিশেষ করে বিদেশি গণমাধ্যমে দেখেছি, বাংলাদেশে দেখেছি, যে মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে আমাদেরকে হত্যা করা হয়েছে একটি বিদেশি শক্তি বা বিদেশি পাকিস্তানি তাদের কারণের জন্য, কিন্তু এই যে জুলাই বিপ্লবে আমরা দেখেছি আমরাই আমাদের লোকদেরকে হত্যা করেছি অনেকটা সেরকম। তাহলে এই যে এটা নিয়ে যে একটা মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, নিজের ভাইকে নিজে কিভাবে খুন করে, নিজের পুলিশ কিভাবে নিজের সন্তানদের হত্যা করে। একজন যাত্রাবাড়ি থানার একজন পুলিশের দারোগা, তিনি কিন্তু তার ওসিকে ফোন করে বলেছিলেন, ওসি সাহেবকে, তার ছেলে কিন্তু সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, বলেছিলেন যে স্যার একজন মানুষকে মারতে কতটা গুলি লাগে। তাহলে এই যে জুলাই বিপ্লবে আমরা যে নিজের ভাইকে নিজে খুন করলাম, নিজের সন্তানকে নিজে হত্যা করলাম, সেটাকে আপনি কিভাবে দেখেন স্যার? সেরকম ঘটনা কি ঘটেছে যে মানে এইভাবে হত্যা করা হয়েছে? হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলো তো পুলিশের সঙ্গে পাবলিকের, বিশেষ করে ছাত্র তরুণদের সংঘাত সংঘর্ষের ফলে পুলিশের হাতে অনেকে নিহত হয়েছে। আর বাংলাদেশের পুলিশ এই ঘটনা প্রবাহের মধ্যে একেবারে মনোবল হারা ছিল। তার কারণ শেখ হাসিনার একটানা 15 বছর শাসনকালে যেভাবে পুলিশদের নিয়োগ দেওয়া হয়েছে, সিপাহী থেকে আরম্ভ করে উচ্চ পদে পর্যন্ত যেভাবে নিয়োগ এবং পদোন্নতি হয়েছে, এটা বলা যায় যে প্রায় সবটাই শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী, সংকল্প অনুযায়ী হয়েছে। এবং শেখ হাসিনা পুলিশকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজে লাগিয়েছেন। তো পরিকল্পনা বলছি বটে, সেগুলিতে ভালো পরিকল্পনা ছিল না, কেবল নিজেদের ক্ষমতায় থাকা এবং অল্প কিছু লোক সাধারণ মানুষের উপরে কর্তৃত্ব করা, সাধারণ মানুষকে নানাভাবে মানে শোষণের মধ্যে ফেলে নিজেদের স্বার্থ হাসিল করে নেওয়া। এই ব্যাপারগুলি যত অনুসন্ধান করা যায় ততই বেশি করে বোঝা যায় এবং এখন দেখা যাচ্ছে। তো তার ফলেই তো শেখ হাসিনাকে এইভাবে পদত্যাগ করতে হলো। যেদিন তিনি পদত্যাগ করেন সেই দিন সকালে 10টায় মানে পুলিশ প্রধান, র্যাব প্রধান, বর্ডার গার্ড যে রক্ষী বাহিনী সেটার প্রধান এবং আর্মি, নেভি, এয়ারফোর্স এদের প্রধান সেনাপতি, তাদের নিয়ে তিনি তার নিজের আবাসে গণভবন সেখানে একটা বৈঠক করেন। তিনি তাদেরকে টেকা অফিসিয়ালি উপস্থিত করেন এবং পত্রিকার খবরে, টেলিভিশনে দেখা গেছে যে তিনি তাদের বলেছেন যে আমিই তো আপনাদের নিয়োগ দিয়েছি, আপনারা আমাদেরকে রক্ষা করবেন না, নিষ্ক্রিয় কেন? তখন পুলিশ যে আইজি তিনি বললেন যে আমাদের তো দেশকে রক্ষা করা, জনসাধারণকে রক্ষা করা এই উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, সার্ভিস রোল সবটার মধ্যেই উই হ্যাভ টু সার্ভ দি পিপল, জনসাধারণের কল্যাণে কাজ করা। এবং বিভিন্ন যে কেস আমাদের সামনে আসে সেগুলিতে প্রত্যেকটাই কিছু লোকে অনেক খারাপ কাজ করে, সেরকমই আসে। সেইগুলো আমরা মোকাবেলা যতদূর পারি করতে চেষ্টা করেছি। তাছাড়া আপনার
কথা মতো আমাদের অনেক কিছু করতে পেরেছে, আমরা করেছি, কিন্তু এখন আর আমরা এগোতে পারি না এই পথে। কারণ এখন এগোতে গেলে ব্যাপকভাবে মানুষ মারতে হবে। যে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা বলেছে আমরা মানুষের বিরুদ্ধে যেতে পারবো না, এই কথাটা খুব চমৎকারভাবে বলেছেন যে হয় আমাদের মরতে হবে, না হয় পাবলিককে মারতে হবে। তো পাবলিককে মানে রক্ষা করার সত্যিই তো আমরা এই বিভাগে আসছি, এখানে নিয়োগ পেয়েছি। কাজেই ওই আমরা যদি পাবলিককে না মারি, পাবলিক আমাদেরকে মারবে, আমাদের প্রতি একটা বিদ্বেষ ভাব পাবলিকের আছে। সেই জন্য আমরা আর অগ্রসর হতে চাই না। অন্য যারা সেখানে ছিলেন, যেমন র্যাবের লোক কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা ছিলেন প্রধান সেনাপতি পর্যন্ত, সকলেই এই আইজি সাহেব যে কথাটা বলছেন সেটারই সমর্থন দিয়েছেন যে এখন যদি আমরা এগোই তাহলে মানুষ মারতে হবে, গণহত্যায় সম্পূর্ণ আমাদের এগোতে হবে, অথবা আমরা নিষ্ক্রিয় থাকলে জনগণ আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। অনেকগুলো পুলিশ তো এর মধ্যেই মারা গেছে। কাজেই বিষয়টা রাজনৈতিক, এবং এটা তো পুলিশ রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, ক্রাইম ধরতে পারে, মামলা দেওয়ার ব্যবস্থা করতে পারে। কাজেই রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য চেষ্টা করা ছাড়া মানে র্যাব, পুলিশ ইত্যাদি দিয়ে এটা সমাধান করার মতো অবস্থায় নেই। তখন শেখ হাসিনা তাদেরকে ভদ্রভাবে কথা বলে বিদায় দিয়ে তিনি একটা রেজিগনেশন লিখেছেন পত্র, যে ওই মানে বর্তমান অবস্থায় ব্যক্তিগত কারণে আমি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করছি, অনুগ্রহপূর্বক এই পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে জানালে উপকৃত হবে। এই ধরনের কথা লিখে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কিছু কাপড় চোপড় এটা ওইটা যতটা একটা গাড়িতে নেওয়া যায় তুলে তিনি সরাসরি রেহানাকে নিচে রেখে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলেন। তো রাষ্ট্রপতির কাছে যখন চিঠি দিলেন, রাষ্ট্রপতি দু এক কথা জিজ্ঞেস করে অনুমোদিত লিখে দিলেন। তখন হাসিনা বলেন যে এই কথাটা আপনি একটা চিঠির মাধ্যমে আমাকে জানান, তাহলে উপকৃত হব। তখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর ডেজিগনেশনই লিখে জানালেন যে আপনি 1 তারিখে যে পদত্যাগপত্র উপস্থাপন করেছেন আমি সেটা অনুমোদন করলাম, এরকম লিখে দিয়েছেন। তখন একটা চিঠি চাইলেন শেখ হাসিনাকে, সেই চিঠি রাষ্ট্রপতির অফিস থেকে দেওয়া হলো, রাষ্ট্রপতি স্বাক্ষরিত, এবং তারা যে সেনাবাহিনীর প্রধান তার কাছে অনুরোধ করেছিলেন যে একটা হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনীর আমাকে আগরতলা পৌঁছে দেবেন, আমাদের পৌঁছে দিয়েই হেলিকপ্টার ফিরে আসবে। তো যেহেতু এই সেনা প্রধানকে শেখ হাসিনাই বেশি দিন আগে না, মাসখানেক আগে নিয়োগ দিয়েছিলেন, তিনি হাসিনার প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতাপরায়ণ ছিলেন। তো সেই অবস্থায় হেলিকপ্টার দিলেন, হেলিকপ্টার শেখ হাসিনা শেখ রেহানাকে আগরতলা পৌঁছে দিলেন, এবং পৌঁছে দেওয়ার পর হেলিকপ্টার ফিরে আসলো। তো এই হলো শেখ হাসিনা। সেক্ষেত্রে স্যার বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। এই কারণের জন্য কোনো সন্দেহ নেই, এই কারণের জন্য যখন পুলিশ বলছিল কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে যে একজন মারলে একজন মরে, কিন্তু বাকিরা সব আবার তেড়ে আসে, তখন এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু তখন স্যার আপনার মনে থাকবার কথা, তখন তারা বলেছে যে আমরা জনগণের বিরুদ্ধে যেতে পারবো না, এবং বলছিল যে সাধারণ জনগণ যারা এখন চতুর্দিক থেকে আসছে আর 15-20 মিনিটের মধ্যে কিন্তু গণভবন ঘেরাও করে ফেলবে। সেই পরবর্তীতে নিশ্চয়ই আপনি যেটা বললেন, এবং শেখ হাসিনা পদত্যাগ করলেন, দেশ ছেড়ে চলে গেলেন, তার বোনকে নিয়ে গেলেন। স্যার আমি আজকে আমাদের সময় পত্রিকায় আপনার একটা সাক্ষাৎকার আমি দেখেছি, আপনি বলেছেন আজ 24, আমি কোড আনকোড করে আপনার কথাই বলছি, আজ 2024 সালের 16 ডিসেম্বর দেখছি বাংলাদেশের রাজনীতিবিদ থেকে হাতছাড়া হয়ে গিয়েছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, মন্ত্রী পরিষদ বিলুপ্ত হয়ে গেছে, জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে, স্পিকার পদত্যাগ করেছেন, কেবল রাষ্ট্রপতি আছেন, উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতিকে পরিচালনা করছে। আপনি আরো বলছিলেন আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেকেই অভিযুক্ত হয়ে কারাগারে আছেন, অনেকে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, আওয়ামী লীগ অত্যন্ত বিপন্ন অবস্থায় পড়েছে। আওয়ামী লীগের প্রধান নেতা দলটির নব উত্থান ঘটাতে পারবেন বলে মনে হয় না বলে আপনি সেখানে বলেছেন, এবং অন্য দলগুলির মধ্যে বিএনপিকে সবচেয়ে বড় দল হিসেবে আপনি আখ্যায়িত করেছেন। এখন যে প্রশ্নটি আমার দাঁড়াচ্ছে,
আপনি 53 বছর দাঁড়িয়ে বলছেন যে আওয়ামী লীগ বিপন্ন অবস্থায় পড়েছে এবং তারা ঘুরে দাঁড়াতে পারবে না বলে আপনি একটা বিশ্লেষণ করেছেন। অল্প সময়ের মধ্যে দাঁড়াতে পারবে না। ওরা বিপন্ন অবস্থায় পড়ার আসলে কারণগুলো যেগুলো আপনি বলছেন, গুম, খুন, হত্যা। একটা জিনিস হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার মানুষকে দেখানোর জন্য বিশেষভাবে পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল এবং চট্টগ্রামের যে আন্ডারপাস কর্ণফুলী নদীর ভিতরে এই ধরনের কিছু বড় বড় কাজ করেছেন জাতীয় এবং নিম্ন পর্যায়েও এই ধরনের কিছু কাজ করেছেন। এইগুলো দেখিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং কতগুলো বড় বড় কাজ করেছেন। কিন্তু ভেতর থেকে দেখলে দেখা যায় যে ছাত্রলীগ অত্যন্ত খারাপ আচরণ করেছে। ছাত্রলীগ ছাত্রদের উপরে কর্তৃত্ব করেছে, অযাচিত শিক্ষকদেরকে অনেক জায়গায় অপমানিত করেছে। তো এইসব করার ফলে ছাত্রলীগের প্রতি একটা বিরূপ মনোভাব দেশবাসীর হয়েছিল। ছাত্রদের প্রতি সাধারণ নাগরিকদের এক ধরনের সহানুভূতি, আরও যা ভালো মনোভাব তা অবলম্বন করে চলেন অভিভাবকেরা, জনসভা। কিন্তু সেই ছাত্রলীগের আচরণ, ছাত্রদের প্রতি যে একটা কি বলবো শ্রদ্ধাবোধি বল, এইটা নষ্ট। হেলমেট বাহিনীর কথা বলা হচ্ছিল, হেলমেট মাথায় দিয়ে, জি এইসব। তো এইগুলোর খবর কিছু কিছু জানা যেত লোকমুখে, কিন্তু ভালোভাবে বোঝা যেত না যেটা সরকার পক্ষ থেকে করা হয়েছে। অনেক লোককে গুম করে ফেলেছে এবং গুম করে কিছুদিন পরে মেরে ফেলছে এবং মেরে তার লাশ টাস যেভাবে মানে ব্যবস্থা করেছে, এইগুলোতে পাবলিক যথেষ্ট পরিমাণে বুঝতে পারেনি, জানতে পারেনি। এরকম যে পরিকল্পিত নির্যাতন, এটা ছাত্রলীগ করেছে, আওয়ামী যুবলীগ করেছে, আওয়ামী লীগেরও যারা ইলেক্টেড মেম্বার মানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে, তারা ক্ষমতার অপব্যবহার করেছেন। তো এই বিষয়গুলো যে ভেতর থেকে, সমাজের ভেতর থেকে মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি করেছে, এটা মনে হয় শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সরকারের পরিচালনা করেছেন, তিনি বুঝতে পারেননি। তার মনে একটা ধারণা ছিল যে বঙ্গবন্ধুর কথা বললে লোকে খুশি হবে এবং সাপোর্ট দেবে। তিনি তো বারবার আমি বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার কন্যা, আমি কি কোনো অন্যায় করতে পারি, পালাতে পারি, এটাও বলেছিল তিনি। পালাতে পারি এটা বলেন নাই। আচ্ছা, পালাতে জানেন এর মধ্যে কিছু হয়তো বলেছেন কিনা, যাই হোক, এই ধরনের কিছু একটা কথা ভাষা ব্যবহার করে বলছেন। তো জনসাধারণের যে সমর্থন ওই শেখ হাসিনার প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি ছিল না, এটা মনে হয় শেখ হাসিনা বুঝতে পারেননি। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর শাসনকালেও যে মানুষ বিরূপ মনোভাবাপন্ন হয়ে গেছিলেন, এটাও বুঝতে পারেননি। 1974 সনে একটা মন্বন্তর হয়েছিল এই দেশে। আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এর সামনে 2-3 লোক মারা গেছে, মৃতদেহ। কেন? না খেয়ে? কারণ না খেয়ে। আচ্ছা, তাদের মানে ইয়ে দেখলে, হাত পা দেহটা দেখলে বোঝা যায়। কোথায় দেখেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেট পর্যন্ত যে রাস্তা, এই জায়গাতে আমরা এরকম প্রতিদিনই 5টা-10টা লাশ দেখেছি। অনেকেই দেখেছেন, কিন্তু নানাভাবে এই ব্যাপারগুলোকে, দুর্ভিক্ষের কারণে, হ্যাঁ, একমাত্র নানাভাবে এই ব্যাপারগুলোকে সম্পূর্ণ ঢাকা দেওয়া হয়েছে। ইতিহাস বিকৃতি তো এর মধ্যেই হয়। যে ঘটনা ঘটেছে সেটা চাপা দেওয়া, অথবা যে ঘটনা যেভাবে যখন ঘটেছে সেটা ঠিক মতো না বলা, কখনো বাড়িয়ে বলা, কখনো কমিয়ে বলা, এগুলোই তো ইতিহাস বিকৃতির মূল বিষয়। তো সেই রকমভাবে এই যে 74 সনের যে মন্বন্তর, এটা যাতে কোনোভাবেই আলোচনায় না আসে। শেখ সাহেব যখন জীবিত ছিলেন তখনও তিনি করেছেন এটা, পরে শেখ হাসিনা ক্ষমতায় এসেও মানে কোনোভাবেই যাতে ওই বিষয়টা সামনে না আসে তার জন্য চেষ্টা করি। আমি বললাম যে আমার বাসা থেকে বিশ্ববিদ্যালয় কোয়ার্টার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে প্রতিদিনই অন্তত 10-12 জন মানে লোকের মৃতদেহ দেখা গেছে, এবং এরা যে দীর্ঘদিন ধরে না খেয়ে শরীর হাড্ডি চামড়া আছে শুধু, এরকম হয়ে গেছে এটা। আর জীবিত লোকও এর মধ্যে দেখা গেছে যে এখন মরছে না বটে, কিন্তু 5-7 দিন পরে মারা যাবে। এই যে একটা দুর্ভিক্ষ, এটা খুব বড় ঘটনা। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বক্তৃতায় বারবার বলেছেন, এদেশে একজন মানুষও
অনাহারে মরবে না। তো এই যে লোকেরা মরেছে তারা তো অনাহারেই মরেছে, এবং অনাহারের মধ্যে থেকে শেষে যদি খাবার পায় এবং খায় তখন দ্রুত তার নানা রকম অসুখ বিসুখ হয় এবং তাতে মারা যায়। তো এই মৃতদের সম্পর্কে ন্যাশনাল অ্যাসেম্বলিতেও আলোচনা হয়েছে। তখন তো আওয়ামী লীগের বাইরে অল্প কয়েকজন ছিলেন এবং তারা কথাবার্তা বিশেষ বলতে পারতেন না, স্পিকার নিয়ন্ত্রণ করতেন। তার মধ্যেও আলোচনা হয়েছে এবং আমার যতদূর মনে পড়ে এই ন্যাশনাল অ্যাসেম্বলির প্রসিডিংয়ের মধ্যে পাওয়া যাবে যে 37,000 লোক নিহত হয়েছে। 37,000 লোক নিহত হয়েছে। মারা গেছে কিভাবে? অনাহারে, দুর্ভিক্ষে। ওই 74 সনে? হ্যাঁ, 74 সনে। আচ্ছা। এই ঘটনাটা শেখ সাহেব মানে পার্লামেন্টে বলেছেন, আইনসভার অধিবেশনে বলেছেন যে মাত্র 37,000 লোক নিহত হয়েছে। অথচ মৌলানা ভাসানী সাহেবের মতন লোক বলছেন 5 লক্ষ নিহত হয়েছে, অমুক বলছেন যে 10 লক্ষ নিহত হয়েছে। মানে নেতৃস্থানীয় ব্যক্তি যারা রাজনীতিতে তাদের নাম করেই উল্লেখ করেছেন যে এই যে বিরাট ফিগার দেখাচ্ছে এগুলো কোনোটা ঠিক না। আমরা সরকারের পক্ষ থেকে খোঁজ করে দেখেছি মাত্র 37,000 লোক নিহত হয়েছে, না খেয়ে মারা গেছে। না খেয়ে মারা গেছে। তো এই সব কথা এখনো যদি সামনে আসে তাহলে তো আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি যে ইমেজ শেখ হাসিনা গড়ে তুলতে চেয়েছেন সেটা ব্যর্থ হয়ে যায়। আর এইরকম একটা বড় ঘটনা, এত লোক মারা গেছে, যদি শেখ সাহেবের 37,000ও ঠিক হয় তাহলে তো এটা নেগলিজেবল না। আর অন্যরা যে বাড়িয়ে বলেছেন, বাংলাদেশের গোটা ব্যাপারটাই তো বাড়িয়ে বলা। অন্য সব ফিগার মানে মিথ্যা দিয়ে আরম্ভ হয়েছে আমাদের নেতাদের যাত্রা। জি জি, নিশ্চয়ই স্যার। আমরা একটা বিরতি নিতে চাই। আপনি জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে 74 দুর্ভিক্ষের কথা নিয়ে এসছেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতেও কথা হচ্ছিল। শেখ মুজিব সাহেব নিজেই বলেছেন 37,000 মারা গিয়েছে, অন্য নেতারা 5 লক্ষ 10 লক্ষ কথা বলেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার যে নিজের অভিজ্ঞতা থেকে বলেছেন যে আপনি যখন এই রুটি, চাপাতি রুটি বলে, ওই রুটি তৈরি করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক প্রতিদিন গিয়ে ওই যেসব জায়গায় মানে দুর্ভিক্ষ পীড়িত বা মন্বন্তরের অবস্থায় অনেক মানুষ জড়ো আছে, 25 জন 50 জন, তাদেরকে ওই রুটি যতটা পারা যায় দিয়েছি। আরও যারা পেরেছেন যথাসম্ভব সহানুভূতি দেখিয়েছেন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই 6 দফা আন্দোলন পরিচালিত হয় এবং দীর্ঘ সময় ধরে একটা বক্তব্যের মধ্যেই আওয়ামী লীগ মানে বাস্তবায়নের জন্য কাজ করেছে। এটা ছেড়ে আরেকটা ধরি, আরেকটা ছেড়ে আরেকটা দিই, এরকম একটা কনসিস্টেন্টলি এই 6 দফা ধরে এগিয়েছে এই দেশের মানুষ শেখ মুজিবের এবং আওয়ামী লীগের নেতৃত্বে। এই সময়টাতে আওয়ামী লীগ দলটাকে ভালো করে গড়ার কোনো চেষ্টাই হয়নি। শেখ মুজিবুর রহমান তাঁর নিজের প্রতি জনসাধারণকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন, কিন্তু দল গঠন করে আমরা দলে যারা কর্মী, যারা নেতা, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আন্দোলন এবং নেতৃত্ব ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই সম্মিলিত প্রচেষ্টার কথা স্মরণ রেখে সুশৃঙ্খলভাবে কাজ করব। আমাদের ঘোষণাগুলো, আমাদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত করব। এই দৃষ্টিভঙ্গিটা তখন প্রকাশিত হয়নি। একমাত্র একটা ভাবমূর্তি তৈরি হয়েছে শেখ মুজিবের এবং 6 দফা কর্মসূচি তিনি নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধেও তো তিনি যাননি। মুক্তিযুদ্ধে তাকে নেওয়ার জন্য এই তাজউদ্দিন আহমদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল, যারা আইনজীবী আমাদের দেশে তখনও সবচেয়ে খ্যাতিমান ছিলেন, তারা যথাসম্ভব চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ সাহেব যাননি, নিজের বাড়িতেই থাকতেন। তার কথা কোথায় যাননি স্যার? কোথায় যাননি বললেন? ওই মুক্তিযুদ্ধে যাননি। আচ্ছা আচ্ছা। এরা অনুরোধ করেছিলেন যে আজকের রাতটা অন্তত নিজের বাড়িতে না থেকে অন্য কোথাও থাকেন, যাতে মিলিটারিরা এসে আপনাকে না পায়। তারপরে কারফিউ তো উঠে যাবে, একটা না তো দীর্ঘদিন থাকবে না। তো তখন আমরা দ্রুত পরস্পর যোগাযোগ করে সিদ্ধান্ত নিয়ে আমরা কি করব সেটা অনুযায়ী কাজ করব। আর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অথবা পাকিস্তানের ফ্রেমওয়ার্ক থেকে বেরিয়ে এসে স্বাধীনতা অর্জন করতে হলে আমাদের তো ব্যক্তিগত সুখ দুঃখ, অনেক সুখ সম্ভাবনা
ত্যাগ করতে হবে অনেককে, অন্তত যারা নেতৃত্ব দেন। শেখ সাহেব বললেন যে আমি তোমাদের কথা মানে অনুযায়ী কাজ করব না, তোমরা চলে যাও, আমি এত তারিখে হরতাল ডেকেছি, সেই হরতাল সফল করার জন্য কাজ করবো। তারা বোঝালেন যে মুজিব ভাই এখন তো হরতাল তো এমনিতেই হচ্ছে, এটার জন্য আমাদের কোনো অর্গানাইজ করতে হয় না, রাস্তাঘাটে গাছ টাছ এটা ওইটা ফেলে লোকে রাস্তা বন্ধ করে ফেলছে, তো এখানে রিক্সা দিয়ে, গাড়ি দিয়ে, সাইকেল দিয়ে যাওয়া যায় না, সম্পূর্ণ গেলে পায়ে হেঁটে যেতে হয়। তো কিছুতেই শেখ সাহেব রাজি হলেন না নিজের বাড়ি থেকে অন্য কারো বাড়িতে আশ্রয় নেওয়ার। তো সেই অবস্থায় এই তাজউদ্দিন, আমিরুল ইসলাম, কি বলে কামাল হোসেন, তারা চলে গেলেন। উনি কেন মুক্তিযুদ্ধে যেতে চাইলেন না? মানে ওনার কিছু একটা আমার ধারণা, অনুমান, যে ইংরেজদের সঙ্গে থেকে যে মানে ক্ষমতা হস্তান্তর, আমরা যুদ্ধ করে, চেষ্টা করে, সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি, এটা বলা যাবে না। কারণ যাদের নেতৃত্বে পাকিস্তান এবং স্বাধীন ভারত হলো, তার মধ্যে জিন্নাহ সাহেব তো গণ আন্দোলন হোক এটা চাইতেন না, পাবলিক মিটিংয়ের দরকার নাই, মিছিলের দরকার নাই, হলের ভিতরে সভা হবে, সেখানে বক্তব্য দেবো, এই ধরনের মনে হয়। একইভাবে ওই জওহরলাল নেহরুও সেটা চাইতেন না, যে পাবলিক জেগে উঠলে এই শিক্ষাবঞ্চিত, মানে তাদের ভাষায় অশিক্ষিত, এদেরকে তো দমন করা যাবে না। একমাত্র গান্ধী চাইতেন যে কমন পিপুল আন্দোলনে আসুক, রাষ্ট্রের মালিক জনসাধারণ। কিন্তু নেহরু জিন্নাহ ওই লাইনে চিন্তা করতেন না। আর লর্ড মাউন্টব্যাটেন, তার আগে ছিলেন লর্ড ওয়াভেল, যারা যখন গভর্নর জেনারেল ছিলেন, তখন তো প্রতি মাসেই জিন্নাহ সাহেবের সঙ্গে প্রথমে একটা মিটিং করতেন, ঘন্টা 2 ঘন্টা। ওই যে শেখ মুজিবের কথা বলছিলেন, সেই জায়গাটা কিভাবে ফিরে, মানে ওই যে মুক্তিযুদ্ধে যেতে চাইলেন না, সেই জায়গাটা কি বলছিলেন জানি স্যার? ডক্টর কামাল কিছুতেই নিজের বাড়ি, ওই শেখ সাহেব কিছুতেই নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোথাও থেকে অন্তত যে মিলিটারি অপারেশন আসছে এটা থেকে আত্মরক্ষা করা, এটা তিনি করলেন না। তিনি নিজের বাড়িতে থাকলেন এবং রাত 11:30টার সময়, 11:30 বা তার কাছাকাছি সময়ে, 12টার আগেই শেখ সাহেবকে মিলিটারিরা ধরে নিয়ে ইসলামাবাদে নিয়ে গেল। এই ব্যাপারটা তো তিনি নিজেও বুঝতেন, আর তার দলের উচ্চ পর্যায়ের সকলেই জানতেন এখানে থাকলে তারা ধরে নিয়ে যাবে। শেখ সাহেবের ইয়াহিয়া খানের সঙ্গে একটা টেলিফোন যোগাযোগ ছিল, এখানে গভর্নর ছিলেন AKM আহসান, তার সঙ্গেও টেলিফোন যোগাযোগ ছিল। টেলিফোন ওরাই করতেন, শেখ সাহেব সেটা রিসিভ করতেন, কথা বলতেন। তো এই টেলিফোন যোগাযোগ থাকলে একরকম মানে আমাকে মারবে না এরকম একটা ধারণা হয়তো তাদের মনে থাকে। শেখ সাহেব দেখেছেন যে এই আলোচনার মধ্য দিয়ে জিন্নাহ, নেহেরু, মাউন্টব্যাটেন 3 জনের স্বাক্ষরে পাকিস্তান হয়ে গেছে। আবার আরেকটা বিষয়, একইভাবে নেহেরু, জিন্নাহ এবং মাউন্টব্যাটেন, তার সঙ্গে ভারত স্বাধীন হয়ে গেল। এই যে ক্ষমতা হস্তান্তর, শেখ সাহেব ওই রকম একটা ক্ষমতা হস্তান্তর চেয়েছিলেন। তাহলে ওনাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো, আর যারা বাংলাদেশে ছিল তারা দেশে থেকে গেল, এরকমই হয়েছে দেশে থেকে। তো শেখ সাহেব ওইগুলো না করে তিনি রইলেন, তাকে পাকিস্তান নিয়ে পত্রিকা পড়তে দেয় নাই, রেডিও দেননি, এমনিতে আমার ধারণা যত্নের সাথেই রেখেছেন। তো যখন আত্মসমর্পণ করলো পাকিস্তান বাহিনী, তখন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। ওইখানে তার মানে অ্যাসেম্বলিতে মেম্বার বেশি ছিল। তো প্রধানমন্ত্রী ভুট্টো শেখ সাহেবের সঙ্গে দেখা করে বলেন যে ভাই, আপনার দেশ তো স্বাধীন হয়ে গেছে, আমরা একসঙ্গে ছিলাম, আলাদা হয়ে গেছি, কাজেই আপনি এখন ঢাকা কিভাবে যাবেন সেটা বলেন। তো 2টা রাস্তার কথা বললো, এই দিক দিয়ে যেতে পারেন, মানে PIA গেলে আপনি লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকা যেতে পারবেন, আর আরেকটা কোন এয়ারওয়েজের কথা বললো। তো শেখ সাহেব বললেন যে আমাকে PIA-তেই পাঠান, লন্ডন, দিল্লি, ঢাকা। তো ওইভাবে তো ভুট্টো তাকে ধরলেন যে ভাই, আমরা আলাদা হয়ে গেলেও আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে, আমাদের মধ্যে সহযোগিতা থাকবে, এবং পাকিস্তান বাংলাদেশ সহযোগিতার মধ্য দিয়ে এগোবে, এটা আমি অন্তর দিয়ে চাই, আশা করি আপনিও চান। তো শেখ সাহেব উত্তর দিলেন যে আমি তো কিছুই জানি না, এখানে আপনার কাছ থেকে শুনলাম, অবশ্যই আমাদের ব্যক্তিগত পর্যায়ের যে শুভেচ্ছা সেটা থাকবে। তো এই ধরনের কথার ব্যাপারে তিনি লন্ডন গেলেন, সেখান থেকে ঢাকায় আসলেন। তো রেডিওতে শেখ সাহেব ওখানে একটা
প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন। লন্ডনে যে বাঙালিরা ছিলেন এবং পাকিস্তানের এমবেসিতে যারা ছিলেন হাই কমিশনে, তারা সকলেই বাঙালি, ওই পাকিস্তানের সঙ্গে ডিসোসিয়েট করে বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছেন তারা। এবং এমনিতেও লন্ডনে তো বহু লোক বাংলাদেশ, তারা একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন। সেইখানে তারা শেখ সাহেবকে বলেছিলেন যে অন্তত 3 লক্ষ লোক নিহত হয়েছে, এইটা বলতে পারেন যুদ্ধে মানে এইসব। তো শেখ সাহেব সেখানে যে কথা বলছিলেন, আমি রেডিওতে সেটা শুনছিলাম সেই দিনই, সেই সময়, যে 3 মিলিয়ন পিপল ডাইড। 3 লক্ষ জায়গায় 3 মিলিয়ন বলে ফেললেন। 30 লক্ষ হয়ে গেছে, 30 লক্ষ হয়ে গেছে। 3 মিলিয়ন বলাতে 30 লক্ষ হয়ে গেছে। তো যখন ঢাকায় ফিরে আসেন তখন আওয়ামী লীগের কেউ যারা বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অনুরোধ করেছিলেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে, এটা আমরা সংশোধন করে নেই যে 3 লক্ষ। শেখ সাহেব রাজি হলেন না, বললেন যে যেটা বলে ফেলেছি সেটা আপনারাও বলেন, আমরা সেভাবে এগোই। তো এই যে 30 লক্ষ হয়ে গেল যেভাবে, এটা তো মানে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে আনুষঙ্গিক আরও অনেক মিথ্যা একটার পর একটা যেতে হয়। তাছাড়া তখন আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষ যারা ছিলেন তারাও তেমন কোনো কথা বলেননি। দেখা যাক যদি দেশে ভালো একটা শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তাহলে ভালো। কিন্তু 1 মাস 1.5 মাস যাওয়ার পরেই দেখা গেল যে শেখ সাহেবের কথা অনুযায়ী ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেক নেতা কাজ করছেন না। কেউ কেউ ওই দলের ভিতরেই প্রশ্ন তুলছেন যে মুজিব ভাই তো মুক্তিযুদ্ধে যাননি, তিনি অনেক কিছু জানেন না, তার সিদ্ধান্ত ভুল হচ্ছে। তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাটা শেখ সাহেবকে বলছেন প্রাইভেটলি, কিন্তু শেখ সাহেব সেগুলো শুনতে রাজি হননি। শেখ সাহেবের ঘনিষ্ঠতম ব্যক্তি ছিলেন ফজল হক মনি, শেখ সাহেবের আপন ভাগিনা। আর খন্দকার মুশতাক আহমদ তখন মনির সঙ্গে ভালো সম্পর্ক করে তাজউদ্দিনকে আউট করার জন্য শেখ সাহেবের ঘনিষ্ঠজন হয়ে গেলেন। আর তাজউদ্দিনের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এইটাকেও মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনের পরাজয় বলে গণ্য করেছেন। মানতে চাননি কখনো। ভালো যদি কিছু হয় এই দেশে বড়, অবশ্যই সেটা শেখ মুজিবের নেতৃত্ব হবে, সেটা তিনি কিন্তু আমার অনুপস্থিতিতে তাজউদ্দিন বাংলাদেশ করে আসছে, এটা আমার রাজনৈতিক জীবনের পরাজয়। সে কারণে তিনি সেটা, এই কথাগুলো ওই তাজউদ্দিন সাহেবের স্ত্রী এবং মন্ত্রী পরিষদের যে মিটিংয়ের প্রসিডিং, এগুলোর মধ্যে খোঁজ করলে পাওয়া যাবে। তো আরো অনেক কথা আছে, সব তো আর অল্প সময়ের মধ্যে বলা যাবে। আমরা আসলে বিজয় গাথা নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গ চলে এসেছে। আমরা মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা, এটা কখনোই কোনো সময় এটা ঠিক করা সম্ভব হয়নি। সেই বিষয়টি আমি কাদের সিদ্দিকীর একটা মন্তব্য, তিনি সমকালে সাক্ষাৎকারে অনেকগুলি তিনি কথা বলেছেন। তিনি এক জায়গায় বলেছিলেন, কাদের সিদ্দিকী বীরোত্তম, তিনি বলেছিলেন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে এক দৃষ্টিতে না দেখে শেখ হাসিনা এবং প্রকৃত আওয়ামী লীগও এক করবেন না, তিনি বলেছেন। তিনি আরেকটা কথা বলেছেন, বঙ্গবন্ধু নিজের পরিবারকে, তিনি বলেন বঙ্গবন্ধুকে নিজের পরিবারকে গণ্ডিতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, এটা তার ব্যর্থ প্রচেষ্টা ছিল। কাদের সিদ্দিকী সাহেব বলেছেন শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়টি তিনি কোনোভাবেই এটা মনে করে ভালো হয়নি, তার পালিয়ে যাওয়ার ঘটনা চরম কলঙ্ক। আপনি কি আবার দেখছেন? কাদের সিদ্দিকী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বঙ্গবন্ধু, তার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ এবং তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি, এই 3 জনের পরিবারকেই একই সময়ে হত্যা করেছে সামরিক বাহিনীর লোকেরা। কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়, কিন্তু ঘটনার ব্যাপ্তি বুঝতে হলে, গভীরতা বুঝতে হলে 3টা পরিবারের কথাই উল্লেখ করা উচিত। আর হত্যা কেন করলো? সেনাবাহিনীর কিছু মাথা গরম লোক এসে হঠাৎ করে ফেলছে তা না। এর একটা হলো প্রত্যক্ষ কারণ ছিল, ওই যে ডালিমের স্ত্রীকে পরিহাস করে কথা বলছিল কে, ওইটাকে কেন্দ্র করে অসন্তোষ। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে তখন তো ক্যান্টনমেন্টের সংখ্যা কম ছিল, 4টা, খুব বেশি হলে 5টা হতে পারে, এখন তো অনেকগুলো। তো সব ক্যান্টনমেন্টে কিন্তু এই খবর ছড়িয়ে যায় এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ এবং সিপাই পর্যন্ত অধিকাংশ লোকের মন তাতে বিক্ষুব্ধ হয়। এবং
রাইটলি ও রংলি বঙ্গবন্ধুকে নানান কিছুর জন্য দায়ী করে মিলিটারির ভিতরে সেনাবাহিনীর ভিতরে আলাপ আলোচনা হয়। পাবলিক লাইফে যেসব বিষয় আলোচনা হতো সেই সব বিষয় সেনাবাহিনীর ভিতরেও আলোচনা হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার মনোভাব বোধহয় সেনাবাহিনীর ভিতরে ছিল না কারো। কেবল জিয়াউর রহমানের কথা বলা হয়, কিন্তু শফিউল্লাহ সাহেবও কি বঙ্গবন্ধুকে রক্ষা করার চেষ্টা করেছিলেন? মামলা যখন হয়েছে বঙ্গবন্ধু, তখন তো শফিউল্লাহ সাহেবকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। ততদিনে তিনি আওয়ামী লীগে যোগদান করে অনেক কিছু এগিয়ে গেছেন। তো সেইখানে বিচারপতি যখন জিজ্ঞেস করলেন তাকে, তিনি ফিট হয়ে পড়ে গেছেন। আচ্ছা, একটা বাক্য বলতে না বলতেই তিনি ফিট হয়ে পড়ে গেছেন। এগুলো তো সব পত্রিকায় বড় করে ছাপা হয়েছে। তারপরে 7-8 দিন পরে দ্বিতীয়বার তাকে ডেকেছেন। ওই দিনও তিনি একটা বাক্য বলতে না বলতে ফিট হয়ে পড়ে গেছেন। তার 7-8 দিন পরে আবার তাকে কল করেছেন। সেই দিন তিনি ফিট হয়ে পড়েননি, অল্প কিছু কথা বলেছেন। তো এইসব থেকে বোঝা যায় যে শফিউল্লাহ সাহেবেরও মনোবল ছিল না এই ব্যাপারে কথা বলার মতো। আরও তখন তো মেজর জেনারেলই ছিলেন 4-5 জন, লেফটেন্যান্ট জেনারেল একজনও ছিলেন না। এই 4-5 জন প্রত্যেকেই তো জানতেন যে আজকে শেখ সাহেবের বাড়িতে অপারেশন চালাবে। আমার অনুমান যে তারা ধারণা করতেন যে শেখ সাহেবকে ধরে হয় এই জেলে নিয়ে যাবে, না হয় ক্যান্টনমেন্টের জেলে রাখবে। কিন্তু এরা তো মেরে ফেললো 3টা পরিবার, কি যারা পরিবারে ছিল, যারা বাইরে ছিল তারা বেঁচে গেছে। তো এই ঘটনাটা কেন ঘটলো, তার প্রত্যক্ষ কারণ কি এবং পরোক্ষ কারণ কি, দুইটা একসঙ্গে মিলিয়ে দেখা দরকার। পরোক্ষ কারণ হলো যে শেখ সাহেব তো মস্কোপন্থী হয়ে গেছিলেন শেষে। প্রথম রাজনৈতিক জীবনে তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী, পরে মস্কোপন্থী হয়ে গেছেন। তার ফলে যুক্তরাষ্ট্রের মধ্যে একটা অসন্তোষ ছিল টুয়ার্ডস শেখ মুজিব গভর্নমেন্ট। এই বিশেষ করে বাকশাল যখন গঠন করেছে, তখন তো তিনি টোটালি ইন্ডিয়া, দিল্লি এবং মস্কোর লাইনে রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অ্যাক্টিভলি নিয়ে গেছেন। তো এইটা তো আমেরিকা সহ্য করতে চায়নি। মানে বাকশাল গঠনটাই কিন্তু একটা বড় ধরনের মনে করি মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে। পররাষ্ট্রনীতিগত যে দিক, সেটাও মারাত্মক ছিল। আর দেশের ভিতরে তো মানুষের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। কেউ কেউ বলছেন যে এটা এতদিন পরে কেন, 1972 সালে সরকার গঠনের সময় তো এরকম পরিকল্পনা, মানে যারাই স্বাধীনতার পক্ষে ছিল, আমাদের স্বায়ত্তশাসনের পক্ষে ছিল, সব নেতাদের নিয়ে যদি সরকার গঠন করা হতো তাহলে তো আমাদের যাত্রা আরও ভালো হতো। তাজউদ্দিন সাহেব একটা অ্যাডভাইজারি কাউন্সিল করেছিলেন মুক্তিযুদ্ধকালে, এই মৌলানা ভাসানীকে সভাপতি করে। যদি সেই অ্যাডভাইজারি কাউন্সিলটাও রক্ষা করতেন, এবং এর মধ্যে ওই আরও কয়েকজন, কিন্তু আতাউর রহমান খান, আবুল হাসিম, আরও কেউ কেউ যারা বাইরে ছিলেন রাজনৈতিক নেতা হিসেবে গোটা জাতির মধ্যে পরিচিত ছিলেন, এবং যাদের বলতে গেলে খারাপ কোনো রেকর্ড ছিল না পলিটিকের কাছে, এরকম আরও 4-5 জনকে নিয়ে ওই অ্যাডভাইজারি কাউন্সিলটাও যদি তিনি রক্ষা করতেন, তাহলেও তিনি কিছু সৎ পরামর্শ পেতেন এবং সব না নিলেও কিছু কিছু নিতে পারতেন। সেইটাও তিনি করলেন না। জাতীয় ঐক্য কেবল আওয়ামী লীগের ভেতরে সীমাবদ্ধ রাখতে চাইলেন। তো এটাও একটা বড় ভুলের। ছাত্রলীগ ভাগ হয়ে গেল, এটার জন্য তো আমি যতদূর জানি, অন্য অনেকেও জানেন যে ভাগটা তো বঙ্গবন্ধু নিজে চাইলেই ঐক্যবদ্ধ রাখতে পারতেন। যে কোনো দলের ভিতরে মত পার্থক্য তো থাকেই, এবং মত পার্থক্য নিয়েও একসঙ্গে কাজ করার যে রীতি, নিজের মত সবটা হবে না, আমার মত কিছুটা ছাড়তে হবে, অন্যদের মত কিছুটা গ্রহণ করতে হবে। স্যার, আমরা একেবারে শেষ 1 মিনিটে আমার আজকে খুব মানে প্রাণ ভরে শ্রদ্ধা জানাচ্ছি ফয়সাল আরেফিন দীপন এর কথা, আপনার সন্তানের কথা বলছি। নবম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে গত কিছুদিন আগে। তো সেই স্মরণ সভায় সৃজনশীল প্রকাশনের সভাপতি সাইদ বারী বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার দীপন হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের না ধরে জঙ্গি হত্যা করেছে বলে দৃষ্টি অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর আপনি সাংবাদিকদের বলেছিলেন, আপনার মনে আছে কিনা, যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতাশ হয়ে বলেছিলেন যে আমি কোনো বিচার চাই না। এটা আমরা সবার মনে আছে। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক, জেল ফাঁসি দিয়ে কী হবে। আপনি দীপন হত্যাকাণ্ডে যেটা বলা হলো জঙ্গির সাথে সম্পৃক্ত করে দিল, সে সময় সঠিক বিচার করা হলো না। আপনি তখন বললেন যে আমি কোনো বিচার চাই না, এটা আমি শেষ পর্যন্তই তখন বলেছি। সেই সঙ্গে আমি বলেছি যে দেশে আইনের শাসন
বজায় রাখার জন্য অথবা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই বিচার হওয়া দরকার। জি জি, এই বিচার চাই না বলতে আপনি দুঃখ থেকে বলেছেন, মানে কার কাছে বিচার চাবেন? তো বটেই, তাছাড়া সরকারের পক্ষ থেকে বিচারটা করা উচিত। আমরা বিচার দেব, আমরা বিচার পার্শ্ব করব, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সরকারের, কারণ এটা তো কোনো ব্যক্তিগত অপরাধমূলক ঘটনার জন্য নয়। যারা হত্যা করেছে তারা তাদের সংস্কার, বিশ্বাস সবটাই আমি বলবো ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী। তো সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে হইচই সৃষ্টি করেন এবং নিজেকে পপুলার করার চেষ্টা করেন, কিন্তু আসলে তার দ্বারা তারা পপুলার হতে পারেননি। আমাদের সহকর্মী বন্ধু হুমায়ুন আজাদ তো প্রাণটাই হারালেন এইসব করতে গিয়ে, আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং গোটা জাতির মধ্যেই স্বাভাবিক সুস্থ চিন্তা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আমি শেষ সময় একটা লেখা লিখেছিলাম, দীপন তুমি আমাদের ক্ষমা করো, আমার মনে আছে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, দীপন হয়তো বেঁচে নাই, আমরা শেষ সময়কার কথা জানি। শেষ একটু বলবেন কিনা, আমাদের মুক্তির যুদ্ধ শেষ হয়েছে, মুক্তির আন্দোলন কি আমাদের শেষ হয়েছে? না, মুক্তিযুদ্ধ কথাটা চাইতে স্বাধীনতা যুদ্ধ বলা বেশি ভালো। আমাদের স্বাধীনতার জন্যই যুদ্ধ ছিল, কিন্তু আওয়ামী লীগ তখন এটাকে আরও গভীরে ব্যাপ্তিতে নেওয়ার চেষ্টা করেছে। তো এখানে মুক্তি কথার অর্থ হলো যে শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত তারা সবচেয়ে বঞ্চিত, তাদের কল্যাণে কাজ করতে হবে। আর এই উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীর লোকদের কল্যাণেও কাজ করতে হবে, তবে তারা যাতে সম্মানজনক অবস্থানে থাকতে পারেন সেই জন্য কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে হবে, এরকম। তো এখন এই যে ব্যাপার, আমরা মুক্তি মিলেছে কিনা, আমরা আসলে মুক্তি মেলেনি, আমরা রাষ্ট্রীয় স্বাধীনতা পেয়েছি এবং সেই রাষ্ট্রীয় স্বাধীনতাও কিছুটা অন্তত হারিয়ে ফেলেছি। কারণ আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট ডিপার্টমেন্টের লোকেরা ঢাকায় এসে যথাসম্ভব চাপ দিয়ে কথা বলেছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রীকে, পররাষ্ট্রমন্ত্রীকে, এবং শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে চলে গেলেন তার 1 মাস 2 মাস পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় এসে এমনভাবে কথা বলেন যে আমাদের সরকার, এই উপদেষ্টা সরকার, তারা যেন তাদের অধীনে তাদের নির্দেশ মেনে চলবেন। এই দিকটা সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। আপনি ভারত প্রসঙ্গে এটা বলেছেন যে আমরা তারা আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু আমরা নতজানু হয়ে থাকবো কিনা একটা প্রশ্ন তুলেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা থাকব। ওই সময়ে আমাদের জাতি তাদের দ্বারা উপকৃত হয়েছে এবং তারই উত্তরাধিকার আমরা স্মরণ রাখবো এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ কথাটার অর্থ হলো ঋণ স্বীকার করা, ভালো অর্থে ঋণ স্বীকার করা। আর আমাদের চলতে তা হবে নিজেদের বুদ্ধিতে, নিজেদের শক্তিতে, এবং পৃথিবীতে বহু রাষ্ট্র আছে, তাদের সঙ্গে আমাদের নানা রকম সম্পর্ক থাকবে। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কামনা করি এবং অন্যেরাও যদি একইভাবে আমাদের সঙ্গে বন্ধুত্ব কামনা করেন তাহলেই আমাদের মানে যে প্রাথমিক কথা পররাষ্ট্রে এটা কার্যকর হবে। কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো শক্তিকে খুব গুরুত্ব দিয়ে আলাদাভাবে বিবেচনা করে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এখানে আমাদের দিক হলো ভারত বাংলাদেশের প্রায় 4 দিক জুড়েই অবস্থান করছে এবং ভারত অনেক বড় রাষ্ট্র আকারে, আয়তনে, লোক সংখ্যার দিক দিয়ে, আর বাংলাদেশ সেই তুলনায় ছোট। তো এই অবস্থায় ভারতের সঙ্গে আমরা সদ্ভাব রক্ষা করে কীভাবে চলবো এটা আমাদের নির্ধারণ করতে হবে, সেভাবে চলতে হবে। ভারত বিরোধিতা যে কোনো কাজে। নতজানুর কথা কি বলছেন যে নতজানু হয়ে থাকা যাবে না, এদিকে আপনি আজকে সাক্ষাৎকারে বলেছেন ভারতের এটা যে চিরকৃতজ্ঞ হয়ে মাথা নত করে চলবো সেরকম না। ওই সময়ের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, ভবিষ্যৎ বংশধররাও যাতে কৃতজ্ঞ থাকেন সেইটা আমরা করব। কিন্তু আমাদের যে অগ্রগতি, চলা, সামনে উন্নতি, এটা তো আমাদের নিজেদের চেষ্টার উপর নির্ভর করে এবং আন্তর্জাতিক সম্পর্ক মানে নানাভাবে এটাকে পরিবর্তন। আর মার্কিন যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ বিগ্রহ করে
অস্ত্র তৈরি করে বিক্রি করে, এই ধরনের একটা সবকিছুই কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি খেয়াল রাখতে হবে। স্যার আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই, আপনি আজকে এসে আমাদের স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী দেশের খণ্ডিত কিছু অংশ আমাদেরকে বিজয় গাথার আজকের অনুষ্ঠানে আপনি আমাদেরকে জানালেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং একই সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকে যারা অনুষ্ঠানটা দেখলেন আমাদের প্রিয় দর্শক, আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।